প্রিয় দর্শক, শুরু হলো নিয়মিত অনুষ্ঠান তামাকের অর্থনীতি। আজকে আমরা এই অনুষ্ঠানে তামাক বিষয়ক যে ট্যাক্সেশন রয়েছে সেই ট্যাক্সেশনটিকে আরও কিভাবে অর্থবহ করা যায়, অর্থাৎ অর্থবহ এই অর্থে যে এটা করার কারণই হলো যাতে তামাকের ব্যবহার কমানো সম্ভব হয়। যদি ট্যাক্স বাড়ে তাহলে সাধারণভাবে এটা আমরা ধরে নিতে পারি যে দাম বাড়বে এবং দাম বাড়লে এর চাহিদা কোথাও না কোথাও কিছুটা হলেও কমবে। আর সেটা যদি হয় তাহলে সামগ্রিকভাবে আমাদের যে লক্ষ্য তামাকের ব্যবহার কমানো সেটা সফল হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ট্যাক্সেশন যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটার মধ্য দিয়ে আমরা এটাকে কিভাবে ওঠানামানো করা যায়। সাধারণত মনে করা হয় যদি ট্যাক্স বাড়া হয় তাহলে টোটাল রেভিনিউ কমে যেতে পারে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরও কয়েকটি জাতীয় সংগঠনের জরিপ থেকে দেখা যাচ্ছে দেশে এবং বিদেশে সত্যিকার অর্থে যদি ট্যাক্স বাড়ে, বিড়ি সিগারেটের দাম বাড়েও কিন্তু কনজামশন কমলেও আলটিমেটলি ট্যাক্সের যে রেভিনিউ, যেটা অ্যাগ্রিগেট রেভিনিউ যেটা, সেটা কমে না। সেই জন্যেই আমরা বারবার বলি যে এটা বাড়িয়ে দামটা সাধারণ মানুষের নাগালের একটু বাইরে নিয়ে যাওয়া যায়। আজকে আমরা এই বিষয়টি একটু বিস্তারিতভাবে আবার আলোচনা করব। আর আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, অর্থনীতিবিদ ডক্টর এম আকাশ। ডক্টর আকাশ, আমাদের এখানে যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আমাদের এখানে যে সামাজিক অবস্থা, আমাদের এখানে যে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় অর্থনীতির যে অবস্থান, সেই ক্ষেত্রে কি ধরনের এবং কি পরিমাণ ট্যাক্স এই তামাকের উপর হতে পারে? তামাকের ব্যবহার কমানোর জন্য যেটা মানে ইনডাইরেক্ট পদ্ধতি, ডাইরেক্ট পদ্ধতি তো হচ্ছে আমি যেখানে সেখানে ধূমপান করা বন্ধ করে দিলাম। ডাইরেক্ট পদ্ধতি হচ্ছে আমি উৎপাদনের উপর সিলিং করে দিলাম। ডাইরেক্ট পদ্ধতি হচ্ছে একদম ডাইরেক্ট হচ্ছে যে আমি বেআইনি করে দিলাম। তো সেটাতে তো আমরা যাচ্ছি না, আমরা এখনো ইনডাইরেক্ট পদ্ধতির মধ্যেই আছি। তো ইনডাইরেক্ট পদ্ধতির ক্ষেত্রে ট্যাক্স একটা মেকানিজম হতে পারে, কিন্তু ট্যাক্স মেকানিজমটা কিভাবে আমরা আরোপ করব, কিসের উপর আরোপ করব, কি হারে আরোপ করব, এবং করলে পরে দাম কতটুকু বাড়বে এবং দাম কতটুকু বাড়লে ভোক্তা কনজিউম করবে না, এই জিনিসগুলো একটা স্টাডি হওয়া দরকার। তো আমার যেটা ধারণা যে উচ্চবিত্তরা যারা সিগারেট খায়, বেনসন অ্যান্ড হেজেস খায় বা এগুলো যারা খায়, তারা তো মানে সব কিছু জেনে শুনেই বিষ পান করছে এবং তারা সেটার জন্য পকেটের অনেক টাকা খরচ করতেও রাজি আছেন, ফু দিয়েই টাকাটা উড়িয়ে দিচ্ছেন এবং শুধু উড়িয়ে দিচ্ছেন না, আবার ক্ষতিও কিনছেন, কিন্তু এটা করতে তারা রাজি। তো ওখানে ট্যাক্স যতই বাড়ানো হোক, তাদের ডিম্যান্ডটা আমরা ইকোনমিক্সের ভাষায় বলি ইনইলাস্টিক। সুতরাং যদি আমি 100% ট্যাক্সও বাড়াই তো ডিম্যান্ড কিন্তু 100% কমবে না, 50%, 60% কমতে পারে। মানে কিছু নিশ্চয়ই উচ্চবিত্তরও নিচের দিকে যারা, তারা দেখবে যে এত টাকা দিয়ে কেমনে খাই, বা বউ হয়তো আটকায় দিবে, সুতরাং সেখানে কিছুটা কমবে, কিন্তু কমলেও 100% কমবে না। সুতরাং 100% ট্যাক্স দিয়ে যদি 60% কনজামশন কমে, তাহলে টোটাল রেভিনিউ, টোটাল বিক্রি কিন্তু, টোটাল বিক্রয়লব্ধ অর্থ কিন্তু বাড়তেই থাকবে। সুতরাং ওই দিক থেকে রেভিনিউ বোর্ডের কিন্তু আশঙ্কিত হওয়ার কথা না, যেহেতু এটা ইনইলাস্টিক ডিমান্ড। সুতরাং ট্যাক্স বাড়িয়ে ডিমান্ড কমার কারণে তার ভ্যাট কমে যাবে বা তার সম্পূরক শুল্ক কমে যাবে, সেই আশঙ্কা কিন্তু নাই। সুতরাং কিন্তু মালিকরা নিশ্চয়ই তাকে বোঝাবে যে যদি তুমি ট্যাক্স বাড়াও তাহলে আমার উৎপাদন কমায় দিব আমি, তাতে বেকারত্ব বাড়বে, অমুক বাড়বে, তমুক বাড়বে ইত্যাদি। কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেই বিশেষ উন্নত জাতীয় সিগারেটগুলো করছে, সেখানে খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, সুতরাং এমপ্লয়মেন্ট এফেক্টও খুব বেশি হবে না। আমি যেটা বলছি যে একটা মার্কেট আছে, বেশ দামি সিগারেটের একটা মার্কেট আছে, দামি সিগারেটের সাপ্লায়ার আছে। দামি সিগারেটের উপরে যদি ট্যাক্স আরও বাড়ানো হয়, তাতে কনজামশন কিছুটা হলেও কমবে, রেভিনিউ কমবে না, এমপ্লয়মেন্ট এফেক্ট খুব একটা নেগেটিভ হবে না। সুতরাং এই জিনিসটা গভর্নমেন্ট আরেকবার চিন্তা করতে পারে। এখন কত পার্সেন্ট আছে আমার ধারণা, এখন
এখন যেমন ধরেন এখানে একটু স্ল্যাব ওয়াইজ হয়, তো স্ল্যাবের মধ্যে আমরা দেখতে পারি 1 2 যেগুলো 3 প্রিমিয়াম প্রোডাক্ট, যেগুলো বা হাই প্রোডাক্ট, সেটাতে আপনার টোটাল আছে 72%, যেখানে আমরা দেখছি 57 হলো সাপ্লিমেন্টারি ডিউটি, আর ওদিকে ভ্যাট হলো 15, আর একদম লোয়েস্ট যেটা সেটাতে পাচ্ছি আমরা 32 আমরা আর আগে 15 প্লাস এটাই দেখি, 47, প্রিমিয়ামটাই আগে প্রিমিয়াম হচ্ছে 72। আচ্ছা, যদি 72% হয় তাহলে 15% যে ভ্যাট আছে এটা তো আর বাড়াতে পারবে না, কারণ এটা জেনারেলাইজ, সুতরাং এখানে বাড়ানোর স্কোপ নাই। কিন্তু ওই যে সাপ্লিমেন্টারি ডিউটি যেটা 72 থেকে 15 মাইনাস করলে যেটা থাকে 57, এটা আরেকটু বাড়িয়ে দিতে পারে, এটাকে 100 করে দিলে অসুবিধা কি? যারা কিনে খাবে তারা একটু কষ্ট করে খাক, মানে তাদের নেশা তো নেশার তো একটা, আমরা একদম বন্ধ করে দিচ্ছি না যে বেচারা, আমি সিগারেট খাই না সুতরাং আমি বুঝবো না যে তার কতটা কষ্ট হবে, সুতরাং আমি সেটা বলছি না, কিন্তু তার কষ্টটা আরেকটু বাড়িয়ে দিই, তো সে খারাপ অভ্যাসের জন্য কষ্ট বাড়িয়ে দেওয়াটা বোধহয় জাস্টিফাইড। সে কিনে খাক, বউয়ের বকা খাক, ছেলে মেয়ের বকা খাক, বা বারান্দায় গিয়ে খাক, মানে তো বাধা সৃষ্টি করলে এই জায়গাটায় আমি ভালোই মনে করি। কিন্তু প্রবলেমটা হবে যে আপনি যদি লোয়ার টাইপ অফ প্রোডাক্টে যান, বিড়ি যেটা খুব গরিব লোকরা খাচ্ছে, দামও নিশ্চয়ই ওখানে ট্যাক্স বোধহয় কম, কম, ট্যাক্সও কম, সেখানে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি দেখছি 32 আর ওদিকে ভ্যাট তো 15 আছে, টোটাল হচ্ছে 47। আচ্ছা, সেখানে এখন আমাদের একটা জিনিস দেখা দরকার, সেটা হলো এই যে গরিব রিকশাওয়ালাটা যে বিড়ি খাচ্ছে তাতে তার কি কি ক্ষতি হচ্ছে, আর তাকে যদি আমি না খেতে বাধ্য করি এবং সেটা যদি দাম বাড়িয়ে করি, তাহলে গভর্নমেন্টের রেভিনিউ লস হবে কিনা, এমপ্লয়মেন্টে কি এফেক্ট হবে, এই তিনটা জিনিস মিলিয়ে আমি বিচার করতে চাই। প্রিয় দর্শক, আমরা এখন একটি প্রতিবেদন দেখব, প্রতিবেদনের পর আবার ফিরে আসব এই আলোচনায়। মানবদেহে তামাক বিষের প্রতিক্রিয়া অত্যন্ত ভয়ঙ্কর। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক প্রকাশিত এক প্রকাশনায় দেখা যায়, তামাক ব্যবহারের প্রত্যক্ষ ফল হিসেবে প্রতি বছর আমাদের দেশে 57,000 মানুষ মৃত্যুবরণ করে এবং 3,82,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেন। বাংলাদেশে তামাকজাত পণ্যের মধ্যে সিগারেট এবং বিড়ির ব্যবহার সর্বাধিক। প্রকাশনা অনুযায়ী দেশের তামাক ব্যবহারকারীর সংখ্যা 3 কোটিরও অধিক, যাদের মধ্যে প্রায় 2 কোটি মানুষ ধূমপান করছেন। এই বিপুল পরিমাণ ভোক্তার চাহিদা পূরণে বছরে 2,500 কোটি শলাকা সিগারেট এবং 10,800 কোটি শলাকা বিড়ি উৎপাদিত হয়। এই উৎপাদনের সাথে জড়িত দেশের হাজার হাজার শ্রমিক। প্রতিদিন 4,000 বিড়ি বানাই, 16 টাকা দেয়। যে পরিমাণ কষ্ট করি সে পরিমাণ তো টাকা দেয় না। মোট তো 6 জন, তা 3 জনে কাজ করি, আইসে 120, আইসে 130, আইসে 1000 বাদলে ধান 4 টাকা করে প্রত্যেক দিন আসে, কেউ 4 টাকা করলো, কেউ 8 টাকা করলো প্রত্যেক দিন, কেউ ধরেন 15 টাকা 12 টাকা এরকম। সারাদিন কাজ করে 8 টাকা পায়, আমাদের কিছুই হয় না। পাশাপাশি ছোট বাচ্চাদের কাজ করায়, তাদেরকে হলেও লেখাপড়া থেকে বঞ্চিত করা হয়। এই অল্প পয়সার মাধ্যমে তাকে মা বাপ তাদেরকে পাঠাতে বাধ্যগত। উপার্জনের আর কোনো পথ না থাকায় একমাত্র সহজলভ্য এই কাজটিকেই জীবন বাঁচাবার একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন এই সব হতভাগ্য মানুষগুলো, আর প্রতিনিয়ত তিল তিল করে এগিয়ে চলেছেন মৃত্যুর দুয়ার পানে। এই পরিবেশে কাজ করতে আমাদের কষ্ট হয়, শ্বাস নিঃশ্বাস হয়ে এইসব গদ্দাগুলো যায় ভিতরে, মানুষের অসুখ বিসুখ হতে পারে, এটা কোনো নাই। এখন গরিব মানুষ হিসাবে ধরেন করতেছি। এখানে 110 টাকা, অন্য কাজে কোনো সুযোগ নাই। আমরা দিন হাজিরি কাজ করি, চলে যাই, 110 টাকা কাজ আমাদের হয় না। তাও আমরা ভালো কাজ পালি, এই ক্ষতিকর কাজ আর করব না। এবারের বাজেটে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে ঘোষিত পদক্ষেপ সমূহের মাধ্যমে তামাক পণ্যের মূল্য বৃদ্ধিতে সরকারের সদিচ্ছার কথা বেশি স্পষ্টভাবেই প্রকাশ পেয়েছে। আমি এক সময় ধূমপান করতাম, তো এটা তো তখন জানতাম না ভালো কি খারাপ, বন্ধু বান্ধবের পাল্লায় পড়েই হোক আর নিজেকে বড় মনে করার জন্যই হোক, এক সময় ধূমপান শুরু করেছিলাম। যদিও খুব বেশি না, দিনে হয়তো 2 বা 3টে খেতাম, কিন্তু আমি পরবর্তীকালে দেখলাম যে এটা স্বাস্থ্যের জন্য আসলেই খুব খারাপ এবং ক্ষতিকর। তার কারণ আমি যখন পারফর্ম করতাম দেখতাম তার আগে আমার গলা খুসখুস করছে, পারফর্ম করতে করতেও অনেক সময় মনে হতো এই বোধহয় আমি কেশে দিলাম। এক সময় গান গাইতাম, তাতেও বিভিন্নভাবে দেখতাম গলায় শ্লেষ্মা জমছে, নাক বন্ধ হচ্ছে এবং এমনকি দমও কম পেতাম।
কারণ আমি একটানা 2-2.5 ঘন্টা স্টেজে পারফর্ম করি। তা আমি প্যারিসে যখন গত 29 বছর ধরে থাকি, সেখানে ঠান্ডার দেশ, সেখানে গিয়েও দেখলাম মানুষ ধূমপান করে। কিন্তু ইদানিং গত 10 বছর হলো একটা মানুষের সারা বিশ্বেই এই তাবাক বিরোধী একটা আন্দোলন গড়ে উঠেছে। সেটা মানুষের স্বাস্থ্যের জন্য, পৃথিবীর জন্য এবং মানুষের ভালোর জন্য। তার কারণ আমরা যদি ছোটোবেলা থেকেই চিন্তা করি এবং এই এডুকেশনটা, এই শিক্ষাটা যদি আমরা পাই যে এই জিনিসটা খাওয়া খারাপ, তাহলেই কিন্তু আমরা আর ধরবো না। তা আমি প্যারিসের কথা বলতে পারি যে সেখানে সরকার প্রতি বছর 4 বারও গত বছর তারা তাবাকের, সিগারেটের প্যাকেটের এবং লুজ তাবাকের দাম বাড়িয়েছে। এবং আমেরিকাতেও যখন যাতায়াত করি তখনও দেখি যে সেখানেও প্রত্যেক বছরই 2-3 বার করে দাম বাড়াচ্ছে, যাতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তা আমিও অনুরোধ করব আমাদের বাংলাদেশের সরকার, তারাও যেন এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেন এবং সত্যিকার অর্থেই একটা পদক্ষেপ গ্রহণ করেন, যাতে মানুষের স্বাস্থ্যটাই তো মানুষের সম্পদ। সেই সম্পদটাকে যদি ভালো রাখতে হয়, তার জন্য যে পরিবেশ, যে দূষণমুক্ত আবহাওয়া, বিশেষ করে এই তাবাক, এই জিনিসগুলোকে বর্জন করার জন্য ট্যাক্সটা বেশ ভালোভাবে বাড়ানো উচিত, যাতে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এই যে প্রত্যেক বছর বিভিন্ন দেশ বিভিন্নভাবে রিসার্চ করে যে কাজগুলো করছে, তাতে কিন্তু ওরা সুফল পাচ্ছে। ক্রমান্বয়ে প্রতি বছর এই তাবাকের উপরে একটা ভারী ট্যাক্স আরোপণ করা। আর আমি সত্যি বলি, আমি গত 4 বছর হলো সিগারেট ছেড়েছি এবং আমি অনেক সুস্থ। তা আমি সবাইকে অনুরোধ করছি, আপনার দেশের ছেলে, নিজের দেশের আমি ভাই কারো কাছে, দাদা কারো কাছে, তা আমার অনুরোধ যে তাবাক বর্জন করুন, সিগারেট বর্জন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখুন যে স্বাস্থ্যই সম্পদ। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব তামাকের অর্থনীতি অনুষ্ঠানে। স্বাগতম আবার তামাকের অর্থনীতি অনুষ্ঠানে। আমরা বিরতিতে ছিলাম, বিরতি থেকে ফিরলাম আবার। আপনাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম ডক্টর আকাশের সঙ্গে। হ্যাঁ, ডক্টর আকাশ, যেটা আমরা বিড়ির বিষয়টা আসছিল, যে আপনি বলছিলেন যে যেমন ধরেন প্রায় বিড়িতে এখন 35% সব মিলিয়ে 15% হচ্ছে ভ্যাট আর 25% হচ্ছে না, 20% হচ্ছে সাপ্লিমেন্টারি ট্যাক্স। মানে সাপ্লিমেন্টারি ট্যাক্সটা অনেক কম আর কি ওই ইয়ের তুলনায়, উন্নত সিগারেটগুলো, এমনকি আপনার লো ব্র্যান্ড সিগারেটের চেয়ে কম। তো এটা একদিক দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা গরিবদের স্বাস্থ্যের ব্যাপারে অত কেয়ার করছি না। কারণ আমরা যদি এটা বিড়ির দামটা না বাড়াই, তাহলে বিড়িটা তো কনজাম্পশন হতেই থাকবে। এবং একটা রিক্সাওয়ালা অনেকক্ষণ রিক্সা চালিয়ে এসে একটা বিড়ি খেলে তার একটা তৃপ্তি হয় ঠিকই, কিন্তু নিকোটিনটা গিয়ে ইন দ্য লং রান তার ক্ষতি করে অনেক বেশি। সুতরাং আমি যেটা বলছিলাম যে সোশিও ইকোনমিক সেন্সে আমরা যদি দেখি যে দরিদ্র লোকরা সিগারেটটা খাচ্ছে, হয়তো বিড়ির দামটা খুব কম থাকার কারণেই খেতে পারছে। সুতরাং এখানে দামটা বাড়িয়ে দিলে কিন্তু তারা কম্পালশন হবে তাদের উপর, সেখানে ইলাস্টিসিটিটা হায়ার। বড় লোকের ক্ষেত্রে ইনইলাস্টিক, কারণ ওর তো ক্রয় ক্ষমতা অনেক বেশি, কিন্তু গরিবের ক্রয় ক্ষমতা খুব কম। তাকে তো ভাতটা একটু খেতেই হবে, তারপরে যদি 2-4 টাকা বাকি থাকে সেটা দিয়ে সে যেহেতু একটা ডিমও কিনতে পারে না, তো ভাবে যাচ্ছে একটা বিড়িটা বিড়ি। তো এই জায়গায় বিড়িটার দামটা বাড়ালে তাকে কনজাম্পশন থেকে বিরত করা যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং আকাশ, আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিয়ে দেখেছি, প্রতিবেদনে, একাধিক প্রতিবেদনে, তো ওরাও বলে যে এরকম একটা বিড়ি যে পয়সা দিয়ে পাই, সেই পয়সা দিয়ে তার কোনো কিছুই পাওয়া যায় না। সুতরাং ওই আমার ধোয়ার যে তৃপ্তি, এই তৃপ্তিটার কথা বলবে। কিন্তু আমরা জানি যে এই ধোয়ার তৃপ্তিটা কিন্তু তার রোগে অনেকগুলো প্রতিরোধ ক্ষমতা কমাচ্ছে এবং লং রানে স্বাস্থ্যের কিছু ক্ষতি করছে। আলটিমেটলি কিন্তু এটা তার রোজগারকেও ক্ষতি করছে, আলটিমেটলি তার জীবনের সীমানাটা ক্ষতি করছে, তারপর তার স্বাস্থ্য খাতে তার এক্সপেন্ডিচারও বেড়ে যাচ্ছে। সুতরাং এই সবগুলো ক্ষতি যদি আমরা একদিকে রাখি, আর ওর একটা ধোয়া টানার ওই তাৎক্ষণিক তৃপ্তিটাকে যদি আরেক দিকে রাখি, তাহলে আমরা সামাজিক বিচারে বলবো যে ওই তৃপ্তিটাকে বাদ দেওয়া উচিত। মানবাধিকারের প্রশ্ন কেউ তুলতে পারে, বলতে পারে যে একটা ব্যক্তিত্ব কি খাবে সে, এটা তার অধিকার। তা আমরা তো তাকে একদম প্রহিবিট করছি না, আমরা খালি দামটা বাড়িয়ে
তার চয়েসটাকে ডিফিকাল্ট করছি। সুতরাং মানবাধিকারের ওই আর্গুমেন্টও কারেক্ট না, কারণ আমরা যদি বলতাম যে খেতে দিব না, তাহলে কেউ বলতে পারতো যে আমারটা আমি খাবো, আমার পয়সা খরচ করে খাবো কি। তবে এই ক্ষেত্রে মনে হয় আরেকটা পয়েন্ট আসে যে আত্মহত্যার অধিকার তো মানবাধিকারে পারমিটেড হয় না। সুতরাং আমি তো খেয়ে তো আমার নিজেকে ধ্বংস করছি, এবং আমি নেশাগ্রস্ত হয়ে গেছি বলে অবসেসিভ বিহেভিয়ার, যেটা যে আমি হিস্টোরিক্যালি একটা নেশার মধ্যে ট্র্যাপে পড়ে গেছি, তখন ওই ট্র্যাপ থেকে তাকে জোর করেই উঠাতে হবে, এবং সেই জায়গায় কিছু কোয়ারশন, কিছু কম্পালশন হতে পারে। সুতরাং আমি এখানে ট্যাক্স বাড়ানোর পক্ষপাতী। কেউ বলতে পারে যে ট্যাক্স বাড়ালে, যদি বিড়ির উপর ট্যাক্স বাড়ালে বিড়ির কনজাম্পশন কমে গিয়ে রেভিনিউ কমে যাবে কিনা গভর্নমেন্টের, কিন্তু সেটা তো আমি ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডি আপনার কাছে একটু আগে দেখলাম, তারা বলেছে না সেটা হবে না, কারণ এখানে ডিমান্ড একটু কমবে, কিন্তু ডিমান্ড 100% ট্যাক্স বাড়ালে 100% ডিমান্ড কমবে না, 100% একটু কম কমবে, যেহেতু এটার মধ্যে একটা নেশার এলিমেন্ট রয়েই গেছে, ইনইলাস্টিসিটি রয়েই গেছে। সুতরাং টোটাল রেভিনিউ কিন্তু বিড়ির থেকে কমবে না, এবং টোটাল রেভিনিউ না কমলে ভ্যাটের যে আদায় সেটাও কমবে না, আর সাপ্লিমেন্টারি ডিউটি হয়তো কিছুটা কমবে, কিন্তু তাতে গভর্নমেন্টের যা লস হবে হেলথ এক্সপেন্ডিচারে সেভিং হয়ে সেটা কম্পেনসেটেড হয়ে যাবে। সুতরাং ওই দিক থেকে কোনো লসের আশঙ্কাটা গভর্নমেন্ট যেটা যদি করে থাকে, আমি জানি না করছে কিনা, বা মালিকরা ভয় দেখাচ্ছে কিনা, সেটা তাদের জন্য আমি কারেক্ট মনে করি না। আর আরেকটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট, যদি প্রোডাকশন কমে যায় তাহলে এমপ্লয়মেন্ট কমে যাবে, এরকম একটা আশঙ্কা। কিন্তু আমি যতদূর জানি বিড়ি কোম্পানির যে এমপ্লয়মেন্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে যে পার্মানেন্ট এমপ্লয়মেন্ট খুব কম, একটা বড় অংশ হচ্ছে ক্যাজুয়াল এমপ্লয়মেন্ট, এবং আজকের প্রতিবেদন থেকে দেখা গেল হাউসহোল্ড এমপ্লয়মেন্ট। হাউসহোল্ড এমপ্লয়মেন্ট এবং এই যে ক্যাজুয়াল এমপ্লয়মেন্টটা, এরা নিজেরাই বলল কিন্তু প্রতিবেদনে, যে এরা এখানে এসেছে না পারতে, অন্য ভালো কাজ পেলে ওরা চলে যাবে। সুতরাং এই কাজটা হচ্ছে অনেকটা, মানে অনেক কাজ আমি খুঁজেছি পাই নাই, বা আমার আয়ে যা হয় অন্য কাজে তাকে সাপ্লিমেন্ট করার জন্য আমার একটা ছোট্ট সহজ কাজ দরকার, খুবই আনস্কিল্ড, বাচ্চারা করছে। সুতরাং এই কাজটা অনেকটা মানে বলা যায় যে লেফট আউট ওয়ার্ক, একটা মানে সাপ্লিমেন্টারি লেফট আউট ওয়ার্ক। সুতরাং এইটা যদি কমে যায় তাহলে ওদের খুব বিরাট ক্ষতির আশঙ্কা নাই, 1। 2 নম্বর, সেটাও আমরা পুষিয়ে দিতে পারি যদি আমরা এই কমানোটাকে রিচ্যানেলাইজ করি থ্রু আদার সেফটি নেট প্রোগ্রামস, বা আমরা মাইক্রো ক্রেডিটের কথা বলি, মাইক্রো ক্রেডিট টার্গেট করতে পারে বিড়ি শ্রমিকদেরকে, এবং শর্ত দিয়ে দিতে পারে যে ওই কাজটা ছেড়ে যদি তুমি আসো তাহলে তাহলে সাপ্লাই সাইডেও যদি আমরা শ্রমিকদেরকে পুনর্বাসিত করার একটা ব্যবস্থা নিয়ে আমরা ডিমান্ড সাইডটা একটু কমাই, রেভিনিউতেও কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে অসুবিধা কোথায়? চাষিরা তামাক চাষে উদ্বুদ্ধ হচ্ছে, এবং এটা করা হচ্ছে তাদেরকে অনেক ক্ষেত্রে তামাক কোম্পানিগুলো অ্যাডভান্স পয়সা দিয়ে দিচ্ছে, যে তারা আগেই পয়সা পাচ্ছে, তো সেই কারণে অনেকে আগ্রহী হয়ে যায় যে টাকাটা তো পেয়ে যাচ্ছি, কারণ সে যদি অন্য শস্য করে বা অন্য ধান করে, সেটা বিক্রি করে কখন পাবে, আদৌ পাবে কিনা একটা দ্বিধা অনিশ্চয়তা থাকে, কিন্তু এইটা সে আগেই পাচ্ছে বলে তাতে আগ্রহী হচ্ছে। কিন্তু এ থেকে আরেক ধরনের ক্ষতি হচ্ছে, যেখানে চাষ হয়, তামাক চাষ হয়, সেখানে কয়েকবার তামাক চাষ করার পরে তখন অন্য ফসল আর হয় না, এবং আরও একটা আপনার খুবই ক্ষতিকর অবস্থা দেখা যাচ্ছে, সেটা বনভূমিগুলোতে আপনার এখন তামাক চাষ শুরু করছে অনেকে, বিশেষ করে কক্সবাজার এলাকায়, পার্বত্য চট্টগ্রাম এলাকায়। তো সেই ক্ষেত্রে এইটাকেও আমার মনে হয় এক ধরনের বাড়তি ট্যাক্স আরোপ করে, এই যে চাষাবাদের ক্ষেত্রে যদি তামাক চাষ করা হয়, তাহলে সেই জমির উপরে বা সেই চাষের উপরে কোনো ধরনের একটা বিশেষ ট্যাক্স হয়তো আরোপ করা যেতে পারে। আপনার কাছে কি মনে হয় সেটা? যেহেতু আমাদের জেনারেল এইমটা হচ্ছে যে আমরা এটাকে কমিয়ে ফেলবো, সিগারেট কমাবো, বিড়ি কমাবো, তামাকও কমাবো, এবং আস্তে আস্তে এটা যদি বিলুপ্ত করে দিতে পারি, বা একদম খুব মার্জিনাল একটা অবসেসিভ এবং হাই প্রাইসে খেতে চায় 10-12 জন লোক, বা এরকম কিছু একটা ওই মার্জিনাল লেভেলে এনে থামবো যদি করতে হয়, তাহলে নিশ্চয়ই ওই জমিগুলোকেও আমার কমাতে হবে, তামাক চাষের জমিগুলোকেও, এবং সেটা আরও সাপ্লিমেন্ট করবে আমাদের যদি তামাক চাষের জমির উপর আমরা ট্যাক্স ফেলি। কেন, এবং এটা প্রয়োজন বিশেষভাবে দেখা দিচ্ছে এই কারণে যে মালিকরা যারা বিড়ি, তাদের তো এখন বিজ্ঞাপনে অত খরচ হচ্ছে না, কারণ বিজ্ঞাপন করতে পারছে না, তো ওই টাকাটা তারা ভাবছে যে এটা দিয়ে আমরা যদি চাষিকে দিয়ে তামাকে আনতে পারি, সুতরাং ওই টাকাটা এখানে আসছে, এবং ওই ক্যাশ টাকাটার লোভ কৃষক সামলাতে পারছে না। তো এই সিচুয়েশনটাকে আমরা কাউন্টার করতে পারি ট্যাক্স বসিয়ে। হেলথের জন্য যে পরিমাণ খরচ হচ্ছে,
সেই এখান থেকে আপনি আয় করছেন, তো আয় করে কিছুটা আয় যদি নাও হয় আমি বুঝতে পারি যে আমি আয় বাঁচাচ্ছি অন্য জায়গা থেকে। 100 টাকা আপনি তামাক থেকে পেলাম, গভর্নমেন্ট পেল, আবার এই তামাকের ব্যবহারের জন্য যে 200 টাকা হেলথ সেক্টরে খরচ করতে হলো, সেটা একটা নেট ইনকাম কিন্তু নেগেটিভ। গভর্নমেন্ট তো কম্প্রিহেন্সিভলি দেখবে যেখান থেকে আয় হচ্ছে ওই আবার এখান থেকে ব্যয়ও হচ্ছে, মানে যে তামাকটা খাচ্ছে সে আবার স্বাস্থ্যের প্রবলেম সৃষ্টি করে গভর্নমেন্টের হেলথ সেক্টরে এক্সপেন্ডিচার বাড়াচ্ছে। সুতরাং ওই দিক থেকে এই একই কাজ একদিকে এক্সপেন্ডিচার বাড়াচ্ছে, আরেকদিকে ইনকাম দিচ্ছে। যদি এক্সপেন্ডিচার বেশি হয় তাহলে নেট ইনকাম ইজ নেগেটিভ। হ্যাঁ, বিড়ি ফ্যাক্টরিগুলো ছোট থেকে শুরু করে একটা ইনভেস্টমেন্ট তো আছে, চট করে ধরেন যারা ইনভেস্ট করেছে তারা আইনগতভাবেই করেছে, কিন্তু চট করে একদিন সকালবেলা তো আপনি তাকে হয়তো ওইভাবে বন্ধ করে দিতে পারছেন না, বা পারা সেটা সম্ভাবনা সঠিক এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং ইকোনমিক ইম্প্যাক্টও তার একটা অন্যরকম হতে পারে এবং সেটা হয়তো ক্ষতিকর হতে পারে। তো কিন্তু গ্র্যাজুয়ালি বোধহয় এটা করা যেতে পারে, যে তাদেরকে এক ধরনের উৎসাহ দেওয়া যেতে পারে যে যারা আগামী এত বছরের মধ্যে বিড়ির ফ্যাক্টরিটা চেঞ্জ করে অন্য কোনো শিল্প খাতে বিনিয়োগ করবেন, তাহলে তাদেরকে এই ধরনের কিছু সুবিধা সরকারের তরফ থেকে দেওয়া হবে। এটা ভালো বলেছেন আপনি। এটা শুম্পিটারের একটা থিওরি আছে যে ক্যাপিটালিজমে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনই হচ্ছে ক্যাপিটালিজমের স্ট্রেংথ। একটা জিনিস ধ্বংস হয়ে যাবে আর একটা নতুন জিনিস ক্রিয়েটেড হবে, সেইটা হলেই ক্যাপিটালিজম এগিয়ে যায়। তো আমরা এই ক্যাপিটালিস্টদের বলতে পারি যে লেট আস ফলো দ্যাট রুল, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। আমি এই জিনিসটাকে ডিস্ট্রয় করি, তার বদলে আমি আরেকটা নতুন জিনিস ক্রিয়েট করতে পারবো। সেই সুযোগগুলো গভর্নমেন্ট করে দিতে পারে। তার একটা পার্ট হতে পারে যে তুমি যদি ইনভেস্টমেন্ট শিফট করো অন্য সেক্টরে, তাহলে তোমাকে তামাক থেকে যারা শিফট করবে তাদেরকে আমি এক্সট্রা ইনসেন্টিভ দিব, ইন দ্য ফর্ম অফ ট্যাক্স হলিডে হতে পারে বা অন্য অনেক চিপ লোন হতে পারে। রাইট, হ্যাঁ। কিংবা আরো সরকার তো চাইলে নানা ধরনের পদ্ধতি তার আছে, স্কোপ আছে, এবং গভর্নমেন্ট যদি চায়, সরকার যদি চায় তাহলে তো এই ব্যবস্থাগুলো নিতে পারে, তার তো নেওয়ার মধ্যে কোনো বাধা নাই। এখন যেরকম আছে যে বিশেষ কিছু ধরনের ইন্ডাস্ট্রি আছে, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এগুলোতে করলে পরে ইনভেস্ট করলে যেখান থেকেই আসুক না কেন তাকে একটা ইনসেন্টিভ দেওয়া হয়। তার সঙ্গে আমরা আরেকটা ক্লজ লাগিয়ে দিতে পারি যে যদি সেটা তামাক থেকে আসে তাহলে আরেকটু বেশি দেওয়া হবে। রাইট, হ্যাঁ। হোপফুলি আমাদের যারা ট্যাক্স নিয়ে কাজ করছেন তারা বিষয়গুলো চিন্তা করবেন, ভেবে দেখবেন। এবং আরেকটা দিক হয়তো এই ক্ষেত্রে আমরা আনতে পারি, সেটা হলো যেমন ধরেন আপনার ট্যাক্সটাকে যখন আপনি এখানে ইনকামটা করছেন সেটার উপরে ইমিডিয়েটলি, যেহেতু আপনি বন্ধ করতে পারছেন না, এটা নিচ্ছেনই, হেলথের ক্ষতি করছে, এটার উপর আমরা একটা কোন দেশে সিন ট্যাক্স বা ধরেন আপনার পাপ কর বলে এক ধরনের পাপ কর হিসেবে আরোপ করছে 2%। তোমার নেট প্রফিটের উপর আমাকে বিরাট একটা ট্যাক্স দিতে হবে। আমরা এইটা বোধহয় একটা বড় ধরনের নতুন পদ্ধতি নিতে পারি, যে হাইয়েস্ট স্ল্যাবে যে ট্যাক্সটা আছে সেটা দিয়ে দিলাম, সেটা যে তোমার ইনকাম যাই থাকুক না, যেহেতু এটা সিন ইনকাম, সেই ক্ষেত্রে এখানে তুমি একটা পাপ কর দাও। এ থেকে দু ধরনের হয়, যেমন আপনার ইকোনমিক ইমপ্যাক্ট যেমন একটা হবে তার উপরে, আর সোশ্যাল ইমপ্যাক্ট হবে। খালি একটা কথা বলবো যে এত চাপাচাপি করে যাদেরকে আমরা চাপ দিচ্ছি তারা হয়তো আমাদের উপর খুব অসন্তুষ্ট হবেন, বলবেন যে এত অন্যায় হচ্ছে নানা জায়গায়, সেই জায়গায় আমার উপর কেন এত। কিন্তু আমরা বলছি যে অন্য অন্যায়গুলো তো আমরা ক্রিমিনাল কেস, ডাইরেক্ট পানিশমেন্ট, এগুলো তো আমরা ডাইরেক্ট দিচ্ছি না, সেইটুক আমরা দয়া মায়া দেখাচ্ছি। রাইট, গত 10 বছরে বা তারও বেশি সময়ে দাম বেড়েছে, ধরেন 2 টাকারটা 3 টাকা হয়েছে, এরকম একটা হিসাব। অবশ্যই যেহেতু এটা প্রপোর্শনাল, 15% অফ মানে প্রাইস, ভ্যাটটাও প্রাইসের উপরে আর সম্পূরক করটাও প্রাইসের উপরে, সেই জন্য ওটা কিন্তু এসে যাচ্ছে প্রপোর্শন আছে। কিন্তু প্রাইসটা ধরেন অন্যান্য জিনিসপত্রের দাম যেই হারে বেড়েছে এর দাম কিন্তু সেই হারে বাড়ে নাই, সেই ক্ষেত্রে তাহলে আপনাকে ইনফ্লেশন রেটটা নিতে হবে, জেনারেল ইনফ্লেশন রেট। যদি ওটার সঙ্গে সিগারেটের ইনফ্লেশন রেটের ডিসক্রিপেন্সি থাকে তাহলে ভরে দিয়ে ওইটার উপরে ভিত্তি করে আপনি ট্যাক্সটা আরোপ। তো অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয় তার মতামত জেনেছি বিভিন্ন সময়ে। আজকের আলোচনার উপরে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অনুগ্রহপূর্বক আপনাদের মতামত জানাবেন। আপনার মতামত জানাবার ঠিকানা: প্রযোজক
তামাকের অর্থনীতি, বাংলা ভিশন, দূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01711958801। আরেকটি ফোন নম্বর 01722051183। ইমেইল info@tobaccoeconomicsbd.org। আলোচনা থেকে আমরা যে স্ট্রাকচার অর্থাৎ ট্যাক্সের যে স্ট্রাকচারের বিষয়টা তুলে ধরেছি, আশা করি যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা পলিসি লেভেলে যারা আছেন তারা বিষয়টা ভেবে দেখবেন। পাপ কর যেটা বললাম সেটা অন্তত এবছর নতুন করে আরোপ করা যায় কিনা, এবং একই সঙ্গে রিয়েল প্রাইসের উপরে যাতে ট্যাক্সটা ক্যালকুলেট করা হয় সেটাও যেন তারা সত্যিকার অর্থে একটু সিরিয়াসলি ভাবেন এবং ভাববেন। আমরা সেটা আশা করি। ভাববেন তাদের নিজেদের জন্যে, ভাববেন আমাদের জন্যে, ভাববেন এদেশের মানুষের জন্যে, ভাববেন সমগ্র বিশ্বের মানুষের জন্যে।